কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমার ২টা পর্ব শেষ হয়েছে। আমি খুব দ্রুতই শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু পারতেছিলাম না। আর আবার জুলাই অভ্যুত্থান নিয়েও আমার কাজ আছে। তো কোটা সংস্কার আন্দোলন নিয়ে আজকে আমার ৩য় পর্ব, এবং আমি আজকের পর্বটা যত বড়ই হোক শেষ করে দেব। আমি ভিডিওগুলো এডিট করি না, এই জন্য অনেক সময় কথার ওলটপালট হয়। কিন্তু যেহেতু আমি এই কাজটা করতেছি জাস্ট ফর মেকিং এ ডকুমেন্টস, ঠিক আছে? এটা লাখ লাখ ভিউ হতে হবে এমন না, হয়তো ১০০ বছর পর কেউ গবেষণা করবে। এবং ইউটিউব, আমার ধারণা যে একটা ভালো সোশ্যাল মিডিয়া, যেটা যুগ যুগ ধরে হয়তো সংরক্ষণ করা সম্ভব হবে। এই জন্যেই আমি এটাতে যা পারতেছি ডকুমেন্টেড করে রাখতেছি ভবিষ্যতের জন্য। আচ্ছা, তো দ্বিতীয় পর্বে আমরা যেটা জানলাম যে আমাকে নিয়ে যাওয়া হলো, মানে যারা আমরা হলে ছিলাম তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হলো যখন ভিসির বাসায় আক্রমণ হলো। তো ভিসির বাসায় আক্রমণ হওয়ার পরে তখন আমরা গেলাম, যার পরে সবচেয়ে বেশি আমি বলেছি যে নৃশংস হামলা করেছিল ছাত্রলীগ, ঢাকা কলেজ ছাত্রলীগ, এবং ওরা মানে সর্বোচ্চ ভয়াবহতা প্রদর্শন করেছে সব জায়গায়। আমি গেলাম, যে ভিসিতে গেলাম, ভিসিতে যে দেখি বড় বড় অফিসারদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে যেহেতু নয়ন ভাই নিয়ে গেছে, আমরা ভাইয়ের পিছনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি তো এত কিছু বুঝিও না, এমনকি তখন পর্যন্ত আমি যেহেতু সমাজ কল্যাণে ছিলাম, কোন দিকে ভিসি, টিএসসি, এই টিএসসি, এটাও আমার ঠিক মতো মানে এত ছিল না। এবং আমি কার্জনে, আমার এমন হয়েছে যে কার্জনে গেলে আমি হারাই যেতাম, এমনকি মাস্টার্স শেষ হওয়ার আগেও এরকম হইতো। এখনও আমার মাঝে মাঝে দ্বিধা হয় যদি আমি বেরোয় যে কোন বাস দিয়ে যাব, ওই দিকটা আমার কাছে হেভি অচেনা লাগে। তো যাই হোক, ওইদিকে নিয়ে গেল আমাকে, আমরা নিয়ে গেল বলতে, যাওয়ার আগে কিছু গল্প আছে। যাওয়ার আগে সবার প্রথমে থাকলো ঢাকা কলেজ ছাত্রলীগ, আমি যতটুকু বুঝতে পারলাম। পরে পুলিশ, তারপরে পেছনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি তারা। তো ঢাকা কলেজ ছাত্রলীগ, ওরা কিন্তু ভয়াবহ, বললাম তো ভয়াবহ। ওরা একদম সর্বোচ্চ ওরা সামনে ছিল, মানে ওরা পুলিশ না যতটা ভূমিকা পালন করতেছিল, ওরা তার চেয়ে বেশি। ওরা খুব দ্রুত, মানে খুব জোরে স্লোগান দিচ্ছিল আর সামনে আগাচ্ছিল। তো আমরা, আমাদের নেতা সহ, মানে নয়ন ভাই সহ আমাদেরকে দৌড়ে যাইতে হচ্ছিল, প্রায় এরকম অবস্থা। তো গেলাম, তো যখন ওরা রাজুর ওইখানে গেল, তখন ওরা গুলি তো চালাইলই। ওটা কি গুলি ছিল আমি জানি না, আবার চালাইলো। আর আমি দূর থেকে দেখতেছি, আমরা তো দাঁড়াই গেছি, আমরা তো জানি, আমাদেরকে তো ওইভাবেই নয়ন ভাই নিয়ে গেছে, মানে বলছে যে দায়িত্বটা কি, যে দাঁড়ায় থাকবো। তো আমরা দাঁড়াই আছি, দেখলাম পুলিশের মধ্যে ২-১ জন দৌড়েছে, আর ছাত্রলীগের ওরা গুলি চালাচ্ছিল, এবং পুলিশও গুলি চালাচ্ছে। তো বেশ ভালো গুলি চালাচ্ছে, আমরা তো ছাত্র পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়ারই কথা। কিন্তু এই পালিয়ে যারা যাচ্ছিল, এদের উপরে তখন কিছু ওই যে ঢাকা কলেজ ছাত্রলীগের ওরা আক্রমণ করলো। আক্রমণ করার ফলে কি হলো, যারা ভিতরে যেতে পারে নাই, তাদের মধ্যে অনেকে মার খেয়েছে। বিশেষ করে যেমন টিএসসির যে দিকটা, ডাসের দিকটা, এই দিক দিয়ে তো বের হয়ে যেয়ে পালাইতে পারেনি, ওরা ওখানে অনেকে আটকা পড়ছে, ওরা মার খেয়েছে। আর একটা দল চালাক ছিল, ওরা তো সোহরাওয়ার্দীর ভিতরে ঢুকে গেছে। তো সোহরাওয়ার্দীর ভিতরে ঢোকার সময় ওরা আবার ভালো ভূমিকা পালন করছে। ওদের মধ্যে থেকে এই যে যারা মার মুখে আচরণ করতেছিল ছাত্রলীগের, তো ওই সব ছাত্ররা যারা সোহরাওয়ার্দীর ভিতরে আগে ঢুকে গেছে, মানে পুলিশ আসা দেখে, তো ওরা ভিতর থেকে কাঁচ অথবা ঢিল মারছে। তো কয়েকজন ছাত্রলীগ নেতারা, আমার মনে হয় যে ২-৩ জনের মাথা টাথা ফেটে গেছে বা রক্ত পড়তেছিল। পরে ওরা যখন আসে বলতেছে কী হয়েছে, জিজ্ঞাসা করলো, যে ভিতর থেকে ঢিল মারছে, ওইটাতে মাথা ফেটে গেছে বা এরকম। তো আমি মনে মনে হেবি খুশি হইলাম, যে আসলে এটা খুশি হওয়ার মতোই একটা বিষয়, কীভাবে এটা সম্ভব।
আর আমরা তো সবাই ছিলাম একসাথে, আমাদের তো কিছুই হয়নি, কিন্তু ওদের হইলো, কারণ ওরা বেশি নৃশংসতা প্রদর্শন করতে গেছিলো, একটা পলায়নপর জনগোষ্ঠীর উপর হামলা করতে গেছে। এটা একটা শিক্ষা ছিল। পরে ভিসি নাকি এই নিয়ে কী বক্তব্য দিয়েছিল এটা প্রায় সবাই জানে, আমি এলে তো আর দেখার সুযোগ পাইনি। যাই হোক, এটা গেল। এই হচ্ছে ভিসির বাড়ি আক্রমণ হওয়ার পরে মনে হয় আউট অফ কন্ট্রোলে গেল। পরের দিন মনে হয় শেখ হাসিনা আসলো, আসে হচ্ছে কি বলে দিল, ঘোষণা দিল যে কোটা নিয়ে যেহেতু এত কিছু, কোটা থাকবে না, কোটা বাতিল। এটা আমরা চাই নাই, এটার ফলে কী হলো, আমরা তো ফার্স্ট ইয়ার, আমি বিশেষ করে বুঝি না কিছুই, তখন রাশেদ ভাইয়ের লেখা দেখে ফেসবুকে পড়ে বুঝতে পারলাম যে আসলে কোটা বাতিল করে দেওয়াটা ঠিক হয়নি। কোটা আসলে আমরা সংস্কার চেয়েছিলাম, কিন্তু সংস্কার না করে উনি এটা করে দিছে। সো এটা একটা ডিসগাস্টিং কিছু হয়েছে, এরকম বুঝতে পারলাম। তা আমরা বুঝলাম যে তাহলে আমাদেরকে করতে হবে, আমাদের আগে আমরা মিছিল বের করবো, আমাদের আগে ছাত্রলীগ মিছিল বের করলো, ঠিক আছে। তো কি আর, ছাত্রলীগ মিছিল বের করে ফেললো, এখানে তো আর কিছু করার নেই। আমরা কি করব, হল থেকে তো আমাদেরকে জোর করে নিয়ে গেল, আমরা গেলাম, আমরা উভয় পক্ষকেই দেখলাম, এর বাইরে আমাদের আর কিছু করার ছিল না। এর মধ্যে আর কি কি ঘটনা আমার মনে পড়তেছে, আমি বলছি কি না, সাইফুর রহমান সোহাগ, আচ্ছা, চার নেতার ঘটনাটা মনে হয় বলি নেই। এরা মাঝে একটা সময় হলো কি আন্দোলন দমানোর জন্য এরা হচ্ছে মানে উল্টাপাল্টা করে বলতেছি, তারিখ তো আমার এত মনে নেই, তারিখ ফির মনে থাকে 8 থেকে 12 এপ্রিলের মধ্যে যে কোনো একদিন ছাত্রলীগ কী করলো, আন্দোলন দমানোর জন্য 8 তারিখে তো আন্দোলনে গেলাম, 9 তারিখ বা 10 তারিখ এরকম কিছু একদিনের জন্য আন্দোলন যাতে আমরা না যাইতে পারি, এই জন্য ছাত্রলীগের যারা সর্বোচ্চ নেতা আবিদুল হাসান, জাকির, সোহাগ, এরা নাকি, আমি জানি না, শুনছিলাম যে এরা লাইব্রেরিতে পড়তে আসছে, মানে কি একটা জিনিস, আন্দোলন দমানোর জন্য। কারণ লাইব্রেরি থেকেই তো আন্দোলনটা বের হইতো, লাইব্রেরিতে এত জনমন থাকে, ওরাই তো আন্দোলনটাকে দানা বাঁচাইতো। সো ওদের উপর যাতে হয়। সো তারপরও কি আর, ওই আন্দোলনটা একটা কাহিনী আছে, ওইটা হচ্ছে ভোটের আগে হয়েছে, 18 সালের আন্দোলনটা। ভোট হয়েছে হচ্ছে কত, 18 ডিসেম্বরে মনে হয়। তো এপ্রিলে আন্দোলনটা যেহেতু হয়েছে, তো ওই আন্দোলনটা হাসিনা কি হার্ড লাইনে যায়নি, যেটা সে জুলাই অভ্যুত্থানের সময় হার্ড লাইনে যে ক্ষমতায় হারাইছে, আর এই সময় সে হার্ড লাইনে যায় নাই, করছে। আচ্ছা, এখানে আমারও আরও অনেক কথা আছে, আমি তো বলতে ভুলে গেছি, বলতেছি আস্তে আস্তে। আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল। আর একটা জিনিস, রাতে হয়তো 2টা বা 3টার দিকে একদিন, যেদিন খুব আন্দোলনটা হলো, সেটা হতে পারে 12 তারিখ মনে হয় নাকি, আমি জানি না, তারিখ তো ভুলে গেছি। তো ওই দিন হচ্ছে ছাত্রলীগের যারা নেতা ছিল, SM জাকির ভাই আসলো, আসে আন্দোলনটা থামানোর জন্য করলো। তো আমি কী করবো, আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি, আমি তো বুঝি না কী করতে হবে। তখন ওই প্রথম শিখলাম ভুয়া স্লোগান দিতে হবে। সব বড়ো ভাইরা 2-1 দিল ভুয়া স্লোগান, আমিও দেখলাম ভুয়া বলতেছে, আমিও আমার সাথে যারা ছিল ওদের সাথে ভুয়া বলতে শুরু করলাম। হচ্ছে এক্সপ্রেশন, মানে হাউ টু হ্যান্ডেল এ সিচুয়েশন, এটা আমি ওখান থেকে শিখতেছি এই বিষয়গুলো। তারপর মূলত তো যা কিছু বলতেছি আমার এই ইতিহাস, এর বাইরে তো কিছু না। এটা বলতেছি কেন, এটা সংরক্ষণ করতেছি কেন, কারণ অনেক পরে দেখা যাবে কেউ বই লিখছে, আমার কথাগুলো লেখা নেই, না লেখুক সমস্যা নেই, আমার কোন নামটাও জানে না, হয়তো না জানুক সমস্যা নেই, কিন্তু আমি নিজেই যদি কোনোদিন বড় কিছু হয়ে যাই, তখন আমি যদি এই দাবিগুলো করি, তখন এগুলো কী হবে, যে অনেকে বলবে যে এগুলো ভুয়া, অমুক তমুক। যেমনটা পিনাকি ভট্টাচার্য এখন ফজলুর রহমানকে বলতেছে। সো আমি চাচ্ছি না যে আমাকে যেন কেউ ভুয়া বলতে পারে, এই জন্যে আমি আগে থেকে এগুলো সংরক্ষণ করতেছি। তা যাই হোক, এরকম আন্দোলনে যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেলাম। তারপরে মানে টিয়ার সেলের কারণে আমি অসুস্থ হয়ে গেলাম, আমি ঘুমাতে পারি না, আমার শরীর খুবই দুর্বল লাগে, আমি মানে হেভি অবস্থা খারাপ আমার।
তো আমি কী করলাম, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার অনেকগুলো টেস্ট মেস্ট দিল, অনেক দিন হইলো, কিন্তু এতগুলো টেস্ট দিল মানে চেক করার মতো টাকা নেই। টাকা নেই বলতে টাকা আছে, কিন্তু আমি তো তখনও বাসা থেকে টাকা নেই না পড়ালেখা করার জন্য। তো টেস্ট করাইলাম না। একটা মাসের মতো আমার বেশ কষ্ট হয়েছে। পরে সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। ওইটা আমাকে খুব ভীষণ প্যারা দিয়েছে। এটা হচ্ছে একটা ইয়ে, অনেকগুলো টেস্ট দিয়েছিল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরবর্তী সময়ে বেশ কিছুদিন, আমি জানি না কেন। এই হচ্ছে বিষয় কোটা সংস্কার আন্দোলন নিয়ে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছু কথা বলা উচিত। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ভিপি নূর হয়েছে, ভিপি মানে ফলাফল পেয়েছে ভিপি নূর, কিন্তু ভিপি নূর আসলে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হচ্ছে আমাদের কাছে মনে হয় মামুন, হাসান মামুন, ঠিক আছে, হাসান আল মামুন। হাসান আল মামুন কেন ভূমিকা পালন করছে? হাসান আল মামুনের বাবা ছিল মুক্তিযোদ্ধা। সো মুক্তিযোদ্ধার ছেলে হওয়ার কারণে সে আহ্বায়ক ছিল বা এরকম কিছু একটা পদে ছিল। ও ভালো ভূমিকা পালন করছে আমরা যতটুকু জানি, এবং আমরা ওনাকেই প্রধান লিডার হিসেবে মানতাম। পরে আমি জানি না, ভিডিওতে ওরা ওই হচ্ছে ভিডিওর অনেকবার মায়ের খাইছে, এই মায়ের খাইতে খাইতে ওকে জনপ্রিয় করে দিয়েছে। তারপর এখানে বলে রাখা ভালো, ডাকসু নির্বাচন হয়েছিল 19 সালে মনে হয়, কত সালে যে, তখন আমি সেকেন্ড ইয়ারের ছাত্রই মনে হয়, সময়টাও ভুলে গেল। আচ্ছা, ভিপি নির্বাচনে আমি কাকে ভোট দেবো আমি জানি না। আমি জানি না বলতে, ছাত্রলীগ যেহেতু আমাকে শিখেছে যে ছাত্রলীগের প্যানেলে ভোট দিতে হবে। তো একদিন আরও দুই দিন আগে মনে হয় গেছি জিয়া হলে রানা ভাইয়ের কাছে, যে রানা ভাইকে দিয়ে গল্পটা শুরু, ওনার রুমে গেছি, তখন আমাকে জিজ্ঞাসা করতে যে তুমি কাকে ভোট দেবা। আমি তো চিনি না যে মানুষটাকে আমি বলতেছি, ওই মানুষটা আসলে ছাত্রলীগ না কি, সবাই তো ছাত্রলীগ বলে থাকে বা অন্য কোনো দল, বলতেছে ছাত্রলীগের প্যানেলকে ভোট দেবো। তখন ভাই বলতেছে, ভাইয়ের নাম হচ্ছে রুবেল নাকি, আমি ভুলে গেছি নামটা, ওনাদের নামগুলো আমার ঠিকমতো মুখস্থ হইলো না আজ অবধি। আচ্ছা যাই হোক, তা রুবেল ভাই বললো এর মাথা ওয়াশ হয়ে গেছে, তুমি বসো। বললো তুমি কোথায় ভোট দিবা দিও, এই নূর আর আক্তারকে ভোট দুইটা দিবা, আর বাদ বাকি কী করবা করো। তো ভোটের সময় আসলো আমার বন্ধু হচ্ছে সোয়াইব। আমি তখন আমার মানে যেহেতু স্মার্টফোন নেই, আমি তো বুঝতেই পারতেছেন, আমি স্মার্টফোন নাই, তার মানে আমি কি ডংডঙ্গা মানে কিছুই জানি না, পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তা সোয়েব আসলো, সোয়েব আসে বললো যে ভোটের সময় আমি আর সোয়েব একসাথে ঢুকলাম। তখন ও আমাকে অনেকভাবে মোটিভেটেড করলো। ও বাইরে থাকতো, ও হেভি ট্যালেন্ট, আমার কাছে ওর কি ট্যালেন্টই লাগে সারা জীবন। ও বললো যে ছাত্র দলের প্যানেলের লিস্টটা নিয়ে আসলো, ইসলামী আন্দোলনের প্যানেলের লিস্টটা নিয়ে আসলো। আমার কাছে এগুলো ছিল, কিন্তু কী করবো, তখন ওগুলো নিয়ে ঢুকছি। আর ওর ফের মনে নেই ছাত্র দলের কারা কারা, আমাকে জিজ্ঞাসা করতে আসছে। তো তখন কি একটা ধাঁধানি খেলো। তো যাই হোক, পরে ওর কার্ডটা নিয়ে আমার পকেটে যেহেতু ছিল, ওগুলো নিয়ে তখন আমি কিন্তু ছাত্র দলের কানে তাইয়া লামলাম আপুকে ভোটটা দিয়েছি। আর কি বলে, ভোট দেওয়ার সময় এলাকার প্রীতি হয়েছে, ছাত্রলীগের সেই সব লোককে ভোট দিয়েছে যারা আমার এলাকার অথবা আমার ডিপার্টমেন্টের বড় ভাই। আর বাদবাকি ক্ষেত্রে ছাত্রদলকে ভোট দিয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়েছি। শিবির বলতে ওই সময় কিছু ছিল না, ওই জন্য ওই প্যানেলে কোনো ভোট যায়নি। এইটাই হচ্ছে, আমি এককভাবে কোনো প্যানেলে ভোট মানে 3 প্যানেলে ভোট দিয়েছি, ছাত্রলীগ, ছাত্রদল এবং ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনে ভোট দিয়েছি কারণ আমি তখন পর্যন্ত একটা ইসলামী ভাবধারায় চলতাম, এই জন্য ওটাকে ভোট দিয়েছি। এই হচ্ছে বিষয়। এর বাইরে আর কি আছে বলার মতো? আচ্ছা, এর বাইরে মারামারিতে কারা অংশগ্রহণ করেছিল? আমাদের 71 হলে সবচেয়ে কম মারামারি হয়েছে, আমাদের হলের এত ইয়ে ছিল না।
এই বঙ্গবন্ধু হলে বেশি মারামারি ওরা ইয়ে করছে, নির্যাতন নিপীড়ন। আচ্ছা, শিবন ভাইয়ের নামটা তো বলছি মনে হয়। শিবন ভাই হচ্ছে ছিল আর আর কি জগন্নাথ হলের কী ভূমিকা ছিল আমরা জানি না। নারীরা সবসময় আমাদেরকে সমর্থন দিয়েছে, এটা মানতেই হবে। আমরা কি করতেছি না করতেছি আমাদের খোঁজখবর রাখতো, এটা। এর বাইরে আচ্ছা, ছাত্রলীগের কি ঢাকা কলেজ ছাত্রলীগের বিষয়টা বলতে ভুলে গেছিলাম। ঢাকা কলেজ ছাত্রলীগ হচ্ছে ঢাকা কলেজ ছাত্রলীগ হচ্ছে ওই যে নিঃশৃঙ্খলতম ভূমিকা পালন করছে। এই জন্য আন্দোলন যখন শেষ হলো তখন একটাই জিনিস, ঢাকা কলেজ ছাত্রলীগ। খালি জিজ্ঞাসা করতাম ফার্স্ট ইয়ারে, যেহেতু সেকেন্ড ইয়ারের ভেড়া বলে দিছে ঢাকা কলেজ ছাত্রলীগ। ঢাকা কলেজ নামটা যদি শুনে খালি জিজ্ঞাসা করবো ঢাকা কলেজের নাকি ক্যাম্পাসে আসছে। যদি প্রেম করতে আসে আর যাই করতে আসুক, ওর 12টা বাজাই দাও, ঠিক আছে? 12টা বাজাই দাও। একটা নয়া মোটর সাইকেল নিয়ে আসছে, ভিজিতে বসে আছে, জ্যাম শুনলো যে ঢাকা কলেজ ছাত্রলীগ। মোটর সাইকেল ভেঙে গুঁড়া করে দিয়ে দিছে একদম। ওরা যে আমাদের উপর নির্যাতনটা চালাইছে, ওদেরকে আমরা জীবনে ক্ষমা করতে পারবো না, করি নেই। মানে ওর ফলাফলটা অনেকেই পাইছে, উপস্থিত হয়তো অন্যজনের উপর দিয়ে গেছে, কিন্তু ঢাকা কলেজ ছাত্রলীগ মানে ঢাকা কলেজ নাম শুনলে ওর 12টা বাজায় দিয়েছে এক হতে শেষ। এই আন্দোলনের সময় আমাদের কোনো এই কোটা সংস্কার আন্দোলন সবার আন্দোলন ছিল, এখানে ছাত্রলীগ ছিল না, ছাত্র দল ছিল না, সবার আন্দোলন ছিল। এই তো নেতৃত্বটা ছাত্রলীগের হাতে ছিল বলা চলে, কারণ নূর ভাই নিজে ছাত্রলীগে ছিল। আর একটা বিষয় ছিল হচ্ছে কি জানি, হ্যাঁ, আর সরকার হার্ড লাইনে জানি, এই দুটা। হার্ড লাইনে জানি বলতে টিয়ারশাল মারছে, কি স্প্রিন্টার মারছে না কি জানি একটা জিনিস, যেটা মারছে এগুলাই। গুলি নাকি একজনের বুকে লাগছিল শোনা যায়, কিন্তু জানি না এটার প্রকৃত ঘটনা কি। ওই টিউশন থেকে আসার সময় এইটুক, আর জানি না। আর কিছু মনে পড়তেছে না, আমি মনে পড়লে হয়তো জানাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।